নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, সরকারি বয়ান বারবার একই বয়ান এবং নতুন বয়ান হলেও সেই একই বয়ান, তাই না? সরকার বলছে যে তারা মবের ব্যাপারে খুব কঠিন, কিন্তু আমরা কি দেখেছি মবের ব্যাপারে? আপনি যদি মবকে মবই স্বীকার না করেন, আপনি যদি মবকে প্রেশার গ্রুপ বলেন, তাহলে তো বোঝাই যাচ্ছে যে আপনি কতটুকু কঠিন, কারণ আপনি মবই চিনেন না। তো আপনার মব যখন মহিলাদেরকে বলে যে তুমি এরকম পোশাক কেন পরলা, তাকে ব্যত্রাঘাত করে, তখন তারা হয়ে যায় সোশ্যাল পুলিশ। রমজানে যখন মহিলারা এক জায়গায় বসে মনে করেন দুইজন তরুণী সিগারেট খাচ্ছে, সেটা যখন মব এসে তাদেরকে আক্রমণ করে, তখন বলে যে সিগারেট খাওয়া তো নিষেধ। তারা প্রকাশ্যে সিগারেট খাওয়া তো বাংলাদেশে নিষেধ, কিন্তু সেই নিষেধের যেই দণ্ড, সেই দণ্ডটা কি মবের মুল্লুক? কিন্তু আমরা প্রতিনিয়ত দেখছি যে তারা সামহাও একের পর এক এই বিষয়গুলি জাস্টিফাই করতেছে। তো এই মুহূর্তে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, এই ভিডিওটা দেখুন। যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যে উপাচার্যের রুমে আমার সামনে কিছু স্টুডেন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, আমি জানি না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসলে তারা ছাত্র কিনা, কারণ তাদের যে আচরণ এটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মতো মনে হয় না। যেভাবে তারা যে আচরণ করছিল, যে অভব্য আচরণ করছিল উপাচার্য, উপ-উপাচার্য দুজন বা বিশ্ববিদ্যালয়ের পুরো পর্ষদের সামনে, সেইখানে কি তাদের আমার এই আপগ্রেডেশন এটা হতে পারবে না। কি কারণে? আমি নাকি এখানে যে চট্টগ্রামে যে একজন আইনজীবী হত্যা হয়েছে, সেই আইনজীবী হত্যার নাকি মামলার আসামি। ভাবুন, এই আইনজীবী হত্যা হয়েছে 26 তারিখ, 25 তারিখ ঢাকায় শাহবাগে যখন আমরা চিন্ময়বাবু গ্রেপ্তার পরবর্তী আমরা প্রেস ব্রিফিং করছিলাম, সেই সময় এটা করা অবস্থায় আমার উপর হামলা হয়, আমি আহত হই এবং আমার সাথে আরেকজন যে অ্যাডভোকেট রমেন্দা এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আমরা পাশাপাশি আমাদের দুজনকে আহত করছিল। এরকম একটা অবস্থায় এবং আমি প্রায় 15 দিনের উপরে ট্রিটমেন্ট নিয়ে তারপরে কিন্তু আমি চট্টগ্রামে আসি। একদিন কিন্তু আমি চিকিৎসা ছুটিতে ছিলাম। তাহলে এই চট্টগ্রামে আমি যেখানে 25 তারিখ থেকে আমি নিজে আহত, আমি নিজে। দর্শক, এই ভিডিওটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক ডক্টর কুশল বরণ চক্রবর্তী, তার প্রমোশন ইভালুয়েশন বা ইন্টারভিউ যাই বলেন, সেইটা চলছিল এবং বিশ্ববিদ্যালয়ের একটা কক্ষে অফিসিয়াল একটা কাজ, কিন্তু সেইখানে এই যে উগ্র মৌলবাদীরা এসে মব করলেন। এই ইভালুয়েশন বোর্ডে 4 জন অধ্যাপক বা অধ্যাপিকা ছিলেন, তার মধ্যে শুধুমাত্র একজন হিন্দু ছিলেন, 3 জন মুসলমান। এবং এমন না যে ডক্টর কুশল বরণ চক্রবর্তীকে এই প্রমোশনটা সিলভার প্ল্যাটারে নিয়ে দেওয়া হচ্ছে। ডক্টর কুশল বরণ চক্রবর্তী ডিজার্ভ ইট, হি ওয়ার্কড হার্ড ফর ইট। এবং তার পরীক্ষা ইভালুয়েশন যেভাবে হওয়ার কথা সেভাবেই ঠিকঠাক চলছিল, কিন্তু প্রক্রিয়াটা যে ঠিকঠাক চলেছে সেটা না।
দীর্ঘদিন আগে তিনি এই প্রমোশনের জন্য আবেদন করেছিলেন। যে কোনো জটিলতাই হোক, সেই প্রমোশনের যেই হিয়ারিং ইভালুয়েশন যেই সেশনটা, সেটা কোনো কারণে দীর্ঘায়িত হচ্ছিল আর কি। বাট ফাইনালি ওয়েন হি গট দি চান্স, তখন এই তাণ্ডব মবের মুল্লুক চালু করেছিল তারা। চিন্তা করে দেখেন কেন ডক্টর কুশল বরণ চক্রবর্তীকে এইভাবে টার্গেট করা হলো। তিনি কি ক্রিমিনাল? এবং একটা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় যদি তিনি অযোগ্য হন, তাহলে তাকে ইভ্যালুয়েশনে ফেল করানো হবে, সেটাই তো। কিন্তু এই যে সিস্টেমের বিরুদ্ধে, সিস্টেমকে আক্রমণ করা, এবং আমরা এটা দেখেছি বিভিন্ন অফিসে, ইভেন প্রাথমিক বিদ্যালয়ে আমরা দেখেছি এইগুলা, স্কুলে, আমরা কলেজে, বিশ্ববিদ্যালয়ে, সরকারি অফিসে, বোর্ডে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডেও আমরা এগুলি দেখেছি। হাসপাতালে দেখেছি নার্স যারা নাকি মোটামুটি ম্যানেজারিয়াল পোস্টে আছে বা ডাক্তার ম্যানেজারিয়াল পোস্টে আছে, মানে তারা বেছে বেছে সংখ্যালঘুদেরকে টার্গেট করে তাদের পদ থেকে জোর করে একটা কাগজ ধরিয়ে দিয়ে, সাদা কাগজ লিখে দিল আমি স্বেচ্ছায় পদত্যাগ করিলাম। কিন্তু এই জোর করে যে এই পদত্যাগ করানো হলো, দিস ইজ অ্যান এভিডেন্স অফ ক্রাইম, তাই না? কিন্তু আমাদের সরকার মহোদয় কি সেটাকে ক্রাইমের এভিডেন্স হিসাবে দেখেছেন? না, তারা সেই কাগজ জমা দিলে তার সেই পদত্যাগপত্র গৃহীত হয়ে যায়। চিন্তা করছেন, দিস ওয়াজ এ ক্রাইম। মানে এটা আর বলা কওয়ার রাখে না যে ওই কাগজটা দেখালেই কিন্তু জিনিসটা হয়ে যায়, কিন্তু সেটা না করে মানে অটোমেটিক তার বিরুদ্ধে একটা মামলা হতে পারে, তাই না? আমরা এটা কিন্তু যে কোনো জায়গায় হবে। আপনি যখন একটা অপরাধের সাথে জড়িত হবেন এবং সেটার লিখিত পরিতভাবে আপনার সাক্ষী থাকে, তখন তো রাষ্ট্রবাদী মামলা হতে পারে। কিন্তু রাষ্ট্র কি এই মব জুলুমের জন্য কখনো কোনো ব্যবস্থা নিয়েছে? যখনই সমালোচনার শিকার হয়েছে তখন তারা তাদেরকে মব বলতে অস্বীকৃতি জানিয়েছে, বলেছে যে এগুলি নাকি প্রেশার গ্রুপ। তো এই প্রেশার গ্রুপ দেশটাকে কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে, এটা কি আমরা অনুধাবন করতে পারি? ডক্টর এই কুশল বরণ চক্রবর্তীর এই বিষয়টা যেইভাবে হ্যান্ডেল হয়েছে, এটা দেখেছে, সারা পৃথিবী দেখেছে। বাংলাদেশের কর্তা ব্যক্তিদের নজরে না আসার কোনো কথা না, কিন্তু হু আর দোজ পিপল যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে বাধা প্রদান, এটা কি করে করতে পারে? কিন্তু এইটার শাস্তি আমরা দেখব না। তো এখন ডক্টর কুশল বরণ চক্রবর্তী নিশ্চয়ই কোনো ক্রিমিনাল না। আর যদি ক্রিমিনাল বা কোনো কাজে তিনি এমন জড়িত থাকেন, তাহলে সেই ইভালুয়েশন বোর্ড সেই সিদ্ধান্ত নিত তাকে তিনি প্রমোশনের যোগ্য কি যোগ্য না। কিন্তু তাকে আক্রমণ করা হয়েছে। তো তাকে আক্রমণ করার কারণ আমরা একটাই দেখি, যে তিনি সংখ্যালঘুদের নিয়ে কথা বলেন, তিনি সংখ্যালঘুদের নির্যাতনের ব্যাপারে সরব, এই বিষয়টাই। কিন্তু আমরা এই সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ দেখি নাই। কারণ সরকার আজকেও বলতেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা, যে তারা মবের ব্যাপারে খুবই সোচ্চার, খুবই কঠোর। মিলিটারিও বলেছে মব তারা মানবে না। কিন্তু মব যে কে সেইটাই তো আপনারা বলছেন না, সেটা স্বীকার করছেন না। এই তথাকথিত এনসিপি বা ন্যাশনাল ক্রিমিনাল পার্টি, জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, হিজবুত তাহরির, এইগুলি কিন্তু এরাই মব, এবং বিএনপির একটা অংশ, সুবিধাবাদী অংশ, তারাই মব। এবং শুধু সময় মতো তারা তাল পাল্টায়, বোল পাল্টায়, বাট কিন্তু আপনি এদেরকে মব বলবেন না। কারণ এদের মানে এটা একটা সিম্বায়োটিক রিলেশনশিপ সরকার এবং এই মবের সাথে। সরকার না থাকলে মব নাই, মব না থাকলে সরকার নাই। কারণ এইভাবেই সরকারটা চলছে, মব ছাড়া এই সরকার 2 দিনও চলতে পারবে না।
তাহলে তারা এটা করতেছে। সুতরাং তারা এই লোকগুলি যে মব, এই সরকার এটা স্বীকার করবে না। এখন আপনাদেরকে একটা উৎকৃষ্ট উদাহরণ দিই, বিষয়টা কি। এই মব শুধু আমি মব বললে এগুলি আর একটু হালকা করে দেখা হয়, এগুলো মব না, এগুলি বেসিক্যালি জঙ্গি। তো কেমন জঙ্গি একটা উদাহরণ দিই। এই যে কিছুদিন আগে মালয়েশিয়াতে 36 জন জঙ্গি ধরা পড়ছে। তারা সেইখানে আইসিসে মানুষকে উদ্বুদ্ধ করতেছে এবং তাদের পরিচয় মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে তাদের যে পরিচয় দেওয়া হয়েছে, বলেছে যে তারা দীর্ঘদিন ধরে, তারা সবাই বাংলাদেশি, 36 জন, তারা দীর্ঘদিন ধরে এই জঙ্গিপনার সাথে জড়িত এবং এই লোকগুলা বাংলাদেশে সরকার পরিবর্তনের সাথে জড়িত ছিল। তারা অর্থাৎ বাংলাদেশে সরকার পরিবর্তনের সাথে এই লোকগুলি জড়িত ছিল। এগুলো কিন্তু একটা দাড়িমোচ ছিল না, এগুলো একদম মানে পুরা দস্তুর ভদ্রলোকের লেবাসে তারা বাংলাদেশে জঙ্গিপনা করেছে। এবং তারপরে যখন সরকার পতন হয়েছে তারা কেটে পড়েছে, তারা চলে গেছে, তারা সেই মালয়েশিয়াতে গেছে। কিন্তু মালয়েশিয়ান সরকারের যেই স্বরাষ্ট্রমন্ত্রী তিনি স্পষ্ট বলেছেন যে এই লোকগুলি বাংলাদেশের সরকার পরিবর্তনের সাথে জড়িত, সুতরাং দে বিকাম এমবোল্ডেন্ড, তারা ভাবতেছে তারা আরও কিছু করতে পারবে এবং মালয়েশিয়ায় তারা রিক্রুট করতেছিল এই দেশের সরকারকে অস্থিতিশীল করা এবং বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশে তো এখনও তারা এই হাফ ইসলাম কায়েম করতে পারছে। এইখানে জামাত ইসলামের যেই গোলাম পারোয়ার, যেই জেনারেল সেক্রেটারি, তিনি তো বলেই দিয়েছেন যে পরের বিপ্লব হবে ইসলামী বিপ্লব। সুতরাং ইসলামী বিপ্লবটা মানে দরজায় গিয়ে থেমে গেছে, ঢুকতে পারে নাই, বিপ্লবটা ঢুকতে পারে নাই। তো এই বিপ্লবটা কায়েম করার জন্য এখন আবার এই গ্রুপটা আবার সক্রিয় হয়েছে। তো তারা বলেছে যে মালয়েশিয়ার মাটি ব্যবহার করে কোনো ধরনের জঙ্গিপনা করতে দেওয়া হবে না, স্রেফ কথাবার্তা। তো এই 36 জনের মধ্যে 3 জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে সম্প্রতি। তো বাংলাদেশের সরকার এদেরকে পাঠাই দিছে এবং বাংলাদেশের সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বললেন যে এই যে যাদেরকে পাঠানো হয়েছে তাদের কেউই জঙ্গি না, তারা জঙ্গি না। তাহলে কি তারা কি প্রেসার গ্রুপের সদস্য হতে পারে? তাহলে কি তারা এই কি বলে এটাকে জুলাই যোদ্ধা? তাদের বয়ানে কিন্তু সেটাই। তাহলে মালয়েশিয়াকে কি এই সরকার একটা প্রোটেস্ট করেছে যে এই জঙ্গি নাম অপবাদ দিয়ে আমাদের দেশের বিরুদ্ধে মানে এই যে কলঙ্ক রটাচ্ছ, এটা আমরা বরদাস্ত করব না? বাংলাদেশ কি সেটার প্রতিবাদ জানিয়েছে? জানায় নাই। কিন্তু এই লোকগুলিরা দেশে আসার পরে সরকার বয়ান দিচ্ছে, সেই এই মালয়েশিয়ার 36 জনের ব্যাপারে কিন্তু সরকারি কোনো বয়ান নেই। কিন্তু এদেরকে যখন বাংলাদেশে ফেরত পাঠানো হলো তখন তারা বলতেছে এরা কেউই জঙ্গি না। অর্থাৎ মানে মালয়েশিয়ান গভর্নমেন্ট তো আর এই বাংলাদেশের মতো এই বধূ গভর্নমেন্ট না, তাই না? তারা তো যা বলেছে জেনে বুঝেই বলেছে এবং তাদেরকে গ্রেপ্তার করেছে এবং তারা দীর্ঘদিন ধরে, এবং সেটাও বলেছে যে তাদেরকে দীর্ঘদিন ধরে মনিটর করা হচ্ছিল। তারা স্পষ্ট বলেছে যে তারা বাংলাদেশের সরকার পরিবর্তনের সাথে জড়িত ছিল। তার অর্থ যে মালয়েশিয়া যেটাকে জঙ্গি বলে তারা রিয়েলি জঙ্গি। যেহেতু জঙ্গিদের ওপর ভর করে বাংলাদেশের এই সরকার ক্ষমতায় এসেছে, সুতরাং তারা জঙ্গিদেরকে যে ঠিক আছে তোমার অন্য কোথাও জায়গা না হলে আমার এইখানে জায়গা আছে, আসো। কারণ তারা ভাবছিল যে হয়তো দেশে একটা উলটপালট হয়ে যেতে পারে যে কোনো সময়, যে তোমরা একটু কাইটা পড়ো, এই মুহূর্তে এখানে থাকার দরকার নাই। এই যে বড় বড় সাইলেন্সার লাগানো, টেলিস্কোপ লাগানো, যেই AK-47 রাইফেলগুলি ছিল, এগুলি কারা পরিচালনা করছে, কাদের হাতে ছিল, সেই জুলাই যোদ্ধারা কোথায় আছে? তো এইগুলি সেগুলি বিভিন্ন দেশে এদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে যে কিছুদিন তোমরা একটু আড়ালে আবডালে থাকো, তারপরে সময় মতো চলে আসবে। কিন্তু এইখানে ঢেকি স্বর্গে গেলেও ধান বানে, তো সেই অবস্থায় তারা করছে। ওইখানে গিয়েও তারা
এই অকাজ কুকাজে লিপ্ত ছিল এবং ধরা পড়েছে, কিন্তু তারা জানে যে তাদের দে হ্যাভ এ কার্টে ব্লাঙ্কে টু কাম ব্যাক টু বাংলাদেশ এবং বিকাম এ পার্টনার ইন দি গভর্নমেন্ট। কি মানে বিচিত্র এই ইউনূসের সরকার। এই জন্যই আমি বলি যে শান্তিতে নোবেল পাওয়া অশান্তির গডফাদার হলো এই ইউনূস। তা না হলে এইটা কেমনে করতে পারে? আপনারা চিন্তা করেন, যারা মালয়েশিয়ান সরকার যাদেরকে ফেরত পাঠিয়ে দিয়েছে তাদেরকে তারা জঙ্গি মনে করে না, তাই না? তাহলে যাও, তারা মালয়েশিয়া তাদেরকে গ্রহণ করবে না কেন, করছে না কেন, বা মালয়েশিয়া তাদেরকে ফেরত পাঠাইছে কেন? অন্যায়ভাবে ফেরত পাঠিয়ে থাকলে তাদেরকে সেটা তোমরা বলো। লেটস সি তোমাদের মানে বুকের পাটা সৎসাহসটা কতটুকু, কিন্তু সেইটাও গভর্নমেন্ট করবে না। আর এই যে বলল যে অবান্তর বয়ান দিয়ে যাচ্ছে যে মবের বিরুদ্ধে আমরা কঠোর, কিন্তু আমরা তো মবই তো তারা চিনে না, বা চিনলেও সেটাকে মবকে বলে প্রেশার গ্রুপ বা সুতরাং আপনি কঠোর হবেন, ওই যে মব আওয়ামী লীগকে মব বলে চালাই দেবেন, যারা প্রতিবাদ মানে যারা আইন শৃঙ্খলা মানে পক্ষে, যারা দেশে সুশাসন চায়, নিরাপদে থাকতে চায়, তো তাদেরকে আপনারা মব বলবেন। এই তো ডেভিল খুঁজতে আমরা দেখছি আপনারা কোথায় কোথায় গেছেন। তা আসল ডেভিলরে যখন মার দিল, ধইরা হাসপাতালে পাঠাই দিল, একজন মারাও গেছে, যারা মার দিয়েছে তাদেরকে আপনারা ধরা শুরু করছেন। ডেভিলদেরকে বললেন যে তারা জুলাই যোদ্ধা। তারা নাকি একটা লোকের বাড়িতে গেছেন আপনি ডাকাতি করতে, ভাঙচুর করতে, চুরি করতে, লোকজন পিটানি পেদানি দেওয়ার পরে আপনি বলেন যে তারা ভালো মানুষ। এই হলো আজকে বাংলাদেশের সরকারের বয়ান। সুতরাং তারা কতটুকু কঠোর সেটা তো আমরা বুঝতেই পারি, তাই না? এই পর্যন্তই দর্শক, সকলেই ভালো থাকবেন, নমস্কার।